সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নতুন আয়োজন সময়ের সংলাপ। আপনাদের সাথে আছি আমি গোলাম মাওলা মুরাদ। কাছের কিংবা দূরের যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসলে পরপর 3টি নির্বাচনে মানুষ যে ভোট দিতে পারেনি, তার যাতনাটা এখনো মানুষের মধ্যে রয়ে গেছে। তাই এই ত্রয়োদশ সংসদ নির্বাচন কেমন হবে এবং সেখানে সাংবাদিকদের ভূমিকা কেমন হবে, মানুষের ভূমিকা কেমন হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে। সময়ের সংলাপ অনুষ্ঠানে আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন চট্টগ্রামের দুজন প্রথিতযশা সাংবাদিক, এনটিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান জনাব শামসুল হক হায়দরি, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান জনাব মোস্তফা নঈম। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা চট্টগ্রামে সাংবাদিকদের যে ভূমিকা নির্বাচন নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা একটু শুরু করতে চাই, আপনারা তো অনেকগুলো নির্বাচন কভার করেছেন, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন সহ অনেকগুলো নির্বাচন। এবারকার নির্বাচনের সামগ্রিক যে চিত্রটা কেমন দেখছেন আপনারা? এটা নিঃসন্দেহে আমরা এখন পর্যন্ত এটা ভালো একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি। কারণ বাংলাদেশে 1973 সালের 7 মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। এরপর বিগত 2024 পর্যন্ত 12টি সংসদ নির্বাচন হয়েছে, 3টি প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়েছে। তো এই পর্যন্ত যা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে 2-3টি নির্বাচন ছাড়া প্রায় প্রত্যেকটি নির্বাচনেই ছিল প্রশ্নবিদ্ধ, সমালোচিত। এবং বিগত 3টি নির্বাচন 2014, 2018, 2024 এগুলো তো মানে বলার মতো না, এত বেশি সমালোচিত, এত বেশি প্রশ্নবিদ্ধ যে এক কথায় যে যারা সাধারণ মানুষ যারা ভোট দিতে গিয়ে একজন তার প্রতিনিধি, আইনসভার একজন প্রতিনিধি নির্বাচন করবেন, সেই সুযোগ পায়নি বললেই চলে। ফলে এই যে দীর্ঘদিন একটা জাতীয় উৎসবে অংশগ্রহণ করতে না পারা, ভোট দিতে না পারা এই সব ভোটারদের এই সামনের একটা নির্বাচনে ভোট দেওয়ার একটা আশা তাদের মধ্যে জেগেছে। আশা করছেন যে এবার তারা একটা ভোট দিতে পারবেন। আচ্ছা, বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নিয়ে তো নানান প্রশ্ন রয়েছে এবং সেগুলো নিয়ে একটা সরকারি তদন্ত কমিশনও হয়েছে। আপনারা কি সে বিষয়ে জানেন কিনা বা কতটুকু মানে সেটা প্রভাব পড়বে? না, এটা ধন্যবাদ। তদন্ত কমিশন হয়েছে, নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বিভিন্ন বিভাগীয় শহরে, জেলা শহরে গিয়ে তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছে, সংবাদকর্মী থেকে শুরু করে বিভিন্ন প্রার্থী যারা ছিল কথা বলছে, প্রশাসনিক কর্মকর্তাদেরকেও তারা তলব করেছে। চট্টগ্রামেও গত 2 দিন ধরে এটা হয়েছে, এটা আমরা দেখেছি। এবং এটা কার্যকারিতা কতটুকু সেটা হচ্ছে পরের বিষয়। এটা তদন্তের আওতায় আনা দরকার ছিল, কারণ আমার মৌলিক অধিকার হচ্ছে ভোট দেওয়া। ভোট করা বা নির্বাচনটা সুন্দর করে করার দায়িত্ব হচ্ছে প্রশাসনিক দায়িত্ব। ওনারা কতটুকু ফেল করেছে সেটা ওনাদের জবাবদিহিতার মধ্যে আনলে ভবিষ্যতে আমার মনে হয় এই ধরনের কর্মকাণ্ড থেকে অনিয়ম থেকে ওরা বিরত থাকবে, এটা আমরা আশা করতে পারি। জি জি। আচ্ছা হায়দরি ভাই, একটা জিনিস যেটা জানতে চাই, যে চট্টগ্রাম তো 16টা আসন রয়েছে, যেখানে 67 লাখের উপরে ভোটার হয়েছেন এবং গতবারের চেয়ে আরো 3 লাখ নতুন ভোটার হয়েছেন, যেগুলো থেকে আমরা দেখছি যে যারা নতুন প্রজন্ম তাদের ভোটার অনেক হওয়ার ইয়েটা বেশি, রেশিওটা বেশি। তো এটা কেমন দেখছেন, নতুন প্রজন্ম যে ভোটে আসার জন্য আগ্রহ দেখাচ্ছে? এটা একটা খুব মজার বিষয়। আমি নির্বাচনে যদি সুষ্ঠু ভোট হয়, যারা ভোট দেবেন এর কিন্তু সিংহভাগ হচ্ছে তরুণ প্রজন্ম, এবং শতকরা 55% হচ্ছে যে তরুণ প্রজন্ম। আরও মজার বিষয়, এই 55% এরা জীবনে ভোট দেয় নাই,
এই প্রথমবার তারা এর আগে ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি, নতুন করে ভোটার হয়েছে, এবার ভোট দেবে। সব মিলিয়ে এই যে একটা তরুণ প্রজন্মের মধ্যে যে একটা যে জাতীয় একটা কর্মযজ্ঞে যে অংশগ্রহণ, তার রায়টা সে যে দিতে পারবে, এটা তাদের মধ্যে একটা ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। নঈম ভাইকে একটু জানতে চাই যে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ভোটের একটা সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা দেখেছি, সেটা জাতীয় নির্বাচনে কেমন ইম্প্যাক্ট পড়তে পারে? না, শিক্ষা প্রতিষ্ঠানের ভোট আর জাতীয় নির্বাচনের ভোটের মধ্যে ফারাক আছে। কারণ ওখানে হচ্ছে সব ভোটাররা হচ্ছে শিক্ষিত, মানে লেখাপড়া করে ছাত্র। আর জাতীয় নির্বাচনে মাল্টি ক্লাস পিপল ইনভলভমেন্ট হয়। ওখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক যেমন থাকে, একজন রিক্সাওয়ালা থাকে বা ডেলি শ্রমিক থাকে, তো ওদের মধ্যে একটা ভেরিয়েশন থাকে, যেটা হচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চিন্তা এক ধরনের, বা একজন সাধারণ নাগরিকের চিন্তা এক ধরনের, একজন কৃষকের চিন্তা এক ধরনের। যে বিষয়টা যে মানুষ কিন্তু ভোট দিতে চায়, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে চায়। এখন সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জায়গাটা তৈরি করে দেবে রাজনৈতিক দলগুলো, প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে। এই জায়গাটা হচ্ছে মূল জায়গা। পলিটিক্যাল পার্টিগুলো যদি সুন্দর নির্বাচন করতে চায়, সুন্দর নির্বাচন সম্ভব। অর্থাৎ পরিবেশটা কেমন দেখছেন এই মুহূর্তে? না, পরিবেশ তো যেটা হায়দর ভাই বলল, যে এখন আমাদের হিসাবে সারা বাংলাদেশের 3 কোটি নতুন ভোটার, এগুলো একদম নতুন, এবার ভোট দেবে। যাদের বয়স 35, এখন থেকে যাদের বয়স 35, ওরা কেউ ভোট দিতে পারেনি। ওরা হায়দর ভাই যেটা বললো যে প্রথমবার ভোট দিবে, ওরা প্রথমবারে ভোট দিবে। তাহলে এই যে বিশাল একটা অংশ, প্রায় 50-55% ভোটার জীবনে প্রথম ভোট, যেটা রাষ্ট্র কাঠামো গঠনের, রাষ্ট্র সরকার গঠনের দায়িত্ব নিয়ে ভোট দেবে, তাদের উৎসাহ তো থাকবেই। কারণ ভোট দিতে গেছে, ভোট দিতে পারে নাই, ভোট দেওয়ার চেষ্টা করেছে বা ভয়ে যায় নাই নানাবিধ হাঙ্গামার কারণে, তো সবার একটা উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার একটা আগ্রহ আছে। এই জায়গাটা তৈরি করতে হবে, উৎসব মুখর পরিবেশ। নির্বাচন তো আসলে উৎসব মুখর হয়, এই উৎসব মুখর পরিবেশটা, আনন্দঘন পরিবেশটা তৈরি করার জন্য সরকারের উদ্যোগ, পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবেন তাদের প্রার্থীদের, তাদেরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এই মানে সুষ্ঠু একটা আনন্দঘন পরিবেশে নির্বাচন করার বিষয়টা। নঈম ভাই, একটা জিনিস একটু জানতে চাই যে আসলে নির্বাচনী, আপনারা তো অনেকগুলো নির্বাচন কভার করেছেন, এখন নির্বাচনী এই পরিবেশটা বা নির্বাচনী একটা সুন্দর অবস্থা বজায় রাখার জন্য সাংবাদিকদের ভূমিকাটা কেমন? সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তবে বর্তমান সময়ে যেটা হচ্ছে, যেটা আমরা দেখছি, মেইন স্ট্রিমের যেসব প্রতিষ্ঠান আছে, সেটা টেলিভিশন হোক বা প্রিন্ট মিডিয়া হোক, ওনারা দায়িত্বশীলতার সাথে সাংবাদিকতা করে সংবাদ ছাপায়। কিন্তু বিপদ হচ্ছে, সমস্যা হবে এই যে মোবাইল কেন্দ্রিক কিছু সাংবাদিক তৈরি হয়ে গেছে, নিজে একটা পেজ করে বা ইউটিউব করে তারা নিউজ ছেড়ে দেয়। এখন নতুন যুক্ত হচ্ছে এআই, যেটা হ্যাঁ, এই যে বিষয়, এগুলিকে যদি এই ফেসবুক কেন্দ্রিক, ইউটিউব কেন্দ্রিক সাংবাদিকতা যদি কঠিনভাবে হস্তক্ষেপ করানো যায়, তাহলে নির্বাচনে হাঙ্গামা হওয়ার বা মানে কি পরিস্থিতি হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার একটা সমূহ সম্ভাবনা আমরা দেখছি। কারণ হচ্ছে তার কোনো দায়িত্ব নাই, যে ফেসবুক কেন্দ্রিক যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খুলে দিয়ে দিল উল্টাপাল্টা একজন প্রার্থীর বিরুদ্ধে বা একটা দলের বিরুদ্ধে, এটা হতেই পারে। ওরাই যে গন্ডগোলটা, কিন্তু একজন ফ্যাক্ট চেকের একটা বিষয় আছে। একটা মেইন স্ট্রিমের গণমাধ্যম একটা গুজব বা যে কোনো কিছু, একটা নিউজকে তারা নিজস্বভাবে চেক করে দেখে তারপর এটা প্রচার করবে, সেটা টেলিভিশন হোক, পত্রিকা হোক বা বিভিন্ন মাধ্যমের মাল্টিমিডিয়াগুলো হোক, ওদের তো ওই দায়িত্ব নেই। এখন নির্বাচন আগে ওই ইউটিউব এবং ফেসবুক কেন্দ্রিক সাংবাদিকতা বা ওইগুলো যদি, সংগঠনগুলো যদি বন্ধ করা না যায়, তাহলে নির্বাচনে হাঙ্গামা হওয়ার যেটা আমরা আশঙ্কা করছি, ওটা বন্ধ করা যাবে না। আগে ওদেরকে, ওটা নির্বাচন কমিশনের দায়িত্ব, সরকারের দায়িত্ব। মানে সেক্ষেত্রে হায়দারি ভাই যদি বলি, সাংবাদিকদের ভূমিকাটা কি? ফেসবুক বা অনলাইন মাধ্যমগুলোতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে প্রচার বা অপপ্রচার, ভিন্ন ধরনের প্রচার যেগুলো হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা, যে বিষয়গুলো জনাব মোস্তফা নঈম বললেন, সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য সাংবাদিকদের কিছু করার নেই। কারণ এই নিয়ন্ত্রণ বিষয়টা থাকবে সরকারের হাতে, বেসিক্যালি রাষ্ট্রের হাতে। আপনি যে বিষয়টা বললেন যে জাতীয়
সংসদ নির্বাচন তদন্ত কমিটি যেটা গঠন হয়েছে, এটি ঢাকায় তারা শুনানি করেছেন, গত দুদিন চট্টগ্রামে করেছেন। তারপর নির্বাচনের সাথে বিগত 3টি নির্বাচনের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে তারা ডেকেছেন, নির্বাচনের অনিয়ম সম্পর্কে তারা খোঁজখবর করেছেন এবং কিছু পরামর্শও চেয়েছেন। ঠিক একইভাবে সেখানে সাংবাদিকদের তরফ থেকেও তারা কিছু পরামর্শ চেয়েছেন। তো সাংবাদিকদের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে নঈম সাহেব যে সমস্যাটার কথা বলতেছেন, এটি এখন একটা মানে জ্বলন্ত একটা বিষয় আর কি, মানে যে সে একটা তুলে দিচ্ছে বা একটা পত্রিকার নামে একটা মিডিয়ার নামে বিভিন্নভাবে, তো সে বিষয়টা নজরে আনা হয়েছে তদন্ত কমিশনে। যে তদন্ত কমিশনকে সুপারিশ করা হয়েছে যে কোন কোন পত্রিকা, কোন কোন অনলাইন, কোন কোন টেলিভিশন সরকারের নিবন্ধিত, সেই তালিকাটা তাদের কাছে আছে, সরকারের কাছে আছে। অতএব নির্বাচনের সময় নির্বাচনী দায়িত্ব পালনের জন্য যে ডিউটি পাস দেওয়া হবে, সে ডিউটি পাস দেওয়ার সময় যেন ওই তালিকাটা অনুসরণ করা হয়, যাতে করে নামগোত্রহীন কোনো ব্যক্তি সাংবাদিক নামে পরিচয় নিয়ে সেখানে গিয়ে নানা রকমের অন্যান্য কারবার করে ফেলবে, সেটা নিয়ন্ত্রণ হতে পারে একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে সাংবাদিকরাই তো পারবে একটা নির্বাচনের ভুল ত্রুটিকে আগলে ধরতে, সাথে সাথে সেটা একজন এখানে একটা অপকর্ম করছে তাকে গিয়ে যদি সামনে দাঁড়ায় যায় সেটা থেকে বিরত হয়ে যাবে। সেই কারণে সাংবাদিকদের কাজের ক্ষেত্রটাকে একটু মানে সেইভাবে করতে হবে, যাতে অর্থাৎ প্রধান যেটা করতে হবে সেটা নিরাপত্তা। নিরাপত্তার ব্যবস্থাটা যদি একজন সাংবাদিক যদি মনে করে আমি এই যে কেন্দ্রে গিয়ে যে কাজটা করব সেখানে আমার জন্য কোনো ক্ষতি হবে না, কোনো সহিংস ঘটনার শিকার হব না, তো সে দায়িত্বটা হচ্ছে যে সরকার ইতিমধ্যে যে বিষয়গুলো যে পদক্ষেপগুলো নিচ্ছেন, যে নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা, সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী দিয়ে তারা যেভাবে তারা সাজাবার কথা চিন্তা করছেন, আমরা আশাবাদী যে তাদের সেই উদ্যোগ দুটি ঠিকঠাক থাকে, তাহলে পরিবেশ সুন্দর থাকবে, সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে পারবে। আসলে এখন তো অনলাইন মাধ্যমের কারণে সাংবাদিকতা অনেক বেশি চ্যালেঞ্জ তৈরি হয়েছে, বিশেষ করে ফ্যাক্ট চেকিংটা। আপনারা একটা ঘটনা ঘটলো, সেটা সত্যি কি সত্যি না, সেই চেকিংটা কিভাবে মানে আপনারা এনশিওর করতে পারবেন? এটা যে প্রযুক্তিগত বিষয়টা এখন সবসময় সম্ভব হয়ে ওঠে না। আমাদের দেশে কয়েকটি টেলিভিশন এই উদ্যোগটা নিয়েছে যে ফ্যাক্ট চেক করার জন্য, যে একটা ভুয়া একটা ঘটনা তুলে ধরলো যে এই ধরনের একটা ঘটনা কিন্তু এটা সত্যি না, সেটা চেক করার জন্য অনেকগুলো প্রযুক্তিগত পর্যায় আছে যেগুলোকে কাজে লাগাতে হবে। সেই প্রযুক্তিগত বিষয়টা কিন্তু এখন অ্যাভেলেবেল, হ্যাঁ, এটা বিশেষ ক্ষেত্রে যারা সেই জন্য একটা টিম নিয়োগ করতে হচ্ছে, তাকে গবেষণা করতে হচ্ছে, যাচাই করতে হচ্ছে, এইসব করে পরে এটা করতেছে। তো আমরা যেটুকু আশা করতেছি, আমরা সাংবাদিকরা মানে সাধারণভাবে আমরা এটা হয়তো চট করে এটাকে আমরা রুখতে পারবো না, কিন্তু সরকারের তরফ থেকে এইবার যে বারবার করে এই বিষয়টা বলছে যে তারা বিষয়টাকে চেক দেবে, তারা সেটাকে যে সব মাধ্যম থেকে এগুলো আসে সেই সব জায়গায় তারা চেক দেবে। যদি সেটা চেক দেওয়া হয় তাইলে হয়তো বা কিছুটা পরিবেশটা ইনফরমেশনগুলো কিছুটা সঠিকভাবে আসতেও পারে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে মানে আপনারা কাজের ক্ষেত্রে এ পর্যন্ত কোনো এই ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা, যে অনলাইনে যেসব সংবাদ দেখা যাচ্ছে যে একটা ঘটনা হলো, সাথে সাথে দিয়ে দিল যে এখানে 3 জন মারা গেছে বা 2 জন মারা গেছে, অথবা ছবি দিয়ে দিল, কিংবা একটা ফেক আইডি থেকে একটা ছবি এডিট করে দিয়ে দিল, এগুলোকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কি করছেন আপনারা? মেইন স্ট্রিমের যে কাগজ প্রতিষ্ঠানগুলো আছে, গণমাধ্যমগুলো আছে, এরা হুট করে একটা দেখে দিয়ে দেবে না, এটা ক্রস চেকের বিষয় আছে। এই যে ফ্যাক্ট চেকের যে বিষয়টা, এটা গত নভেম্বর কি ডিসেম্বরে প্রেস ক্লাবে প্রায় 50 জন সাংবাদিককে আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। তো এটা আসলে দরকার, এটা প্রত্যেকটা প্রতিষ্ঠান এটা যদি করে নির্বাচন কমিশনের সহযোগিতায়, তাহলে আমার মনে হয় যে গুজব ছড়ানো বা এই ধরনের এই বিষয়গুলো ভুল তথ্য পরিবেশনটা অনেক ক্ষেত্রে বন্ধ করা যাবে। বিফোর ইলেকশন এই ধরনের একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে, করা দরকার। এটা সাংবাদিকদের ইন হাউস করা দরকার, কারণ তাড়াহুড়োর মধ্যে অনেক সময় এটা হয়ে যেতে পারে, যেটা আপনি বললেন যে এই যে ভুল তথ্য বা পাওয়া, কিন্তু মেইন স্ট্রিমে ওরা চেক যাচাই বাছাই না করে এগুলো কোনো প্রকাশ করেও না, পরিবেশনও করে না। তা আমাদের যেটা ভয়,
ওই যে আগে যেটা বললাম যে ইউটিউব কেন্দ্রিক আর ফেসবুক বা সামাজিক যোগাযোগ এই প্রতিষ্ঠানগুলিকে আমি কিভাবে বন্ধ করবো? এরা তো প্রচার করে, মানুষ তো আমার পত্রিকা বা টেলিভিশন বা এগুলো দেখার সময় যেতে ওটা হাতে হাতে পাওয়া যায়। ওই যে মানুষকে একটা ভালো তথ্য, সঠিক তথ্য দেওয়ার জন্য এই জায়গাগুলি থেকে কঠোর হতে হবে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে। আর যেটা হচ্ছে যে তথ্য দেওয়া, 3 জন মারা গেল, 4 জন মারা গেল, এগুলো মেইন স্ট্রিমের কোনো প্রতিষ্ঠান এগুলো ওভাবে তথ্য যাচাই না করে ওগুলো প্রচার করবে না। হায়দার ভাই, সাংবাদিকদের কি এ ধরনের কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে? যে নির্বাচন বিষয়ক রিপোর্টিং করাটার তো অনেকগুলো চ্যালেঞ্জ, সেক্ষেত্রে আপনাদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা বা এরা সাংবাদিকদের প্রয়োজন আছে কিনা? আছে, প্রয়োজনও আছে এবং ট্রেনিং এর ব্যবস্থাও আছে। আচ্ছা, আপনি লক্ষ্য করবেন আগামী কিছুদিনের মধ্যে নির্বাচন যত ঘনিয়ে আসবে যে প্রত্যেক হাউস, যেগুলো মেইনস্ট্রিমের যেগুলো হাউস, পত্রিকা এবং টেলিভিশন, তারা নিজেরা নিজেদের সকল প্রতিনিধি এবং রিপোর্টারদেরকে ডেকে নির্বাচন প্রস্তুতির একটা ওয়ার্কশপ করে থাকে, 1 দিন 2 দিনের করে থাকে। পাশাপাশি আমাদের দেশে কিছু সংস্থা আছে যারা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকে। তারা নির্বাচনের আগে এই ধরনের কিছু প্রশিক্ষণ কর্মসূচি পালন করে থাকে এবং আমার মনে হয় এবারও তাই হবে। যে এই যে নির্বাচন আসলো, একজন রিপোর্টার হিসেবে আপনি কিভাবে কাজ করবেন, কি সহযোগিতা পাবেন, আপনার সোর্স কি, নানাবিধ বিষয়গুলোকে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এবং রিপোর্টারদের কিছু জানা যদি থাকে সেগুলো জানার জন্য তারা ওই যে বিশেষজ্ঞ যারা আছেন থাকেন তাদের কাছ থেকে এটা একটা শেয়ার করে পরস্পর একটা প্রস্তুতি থাকে এবং এটা দরকার, খুবই দরকার নির্বাচনের, এই ধরনের জাতীয় নির্বাচনের আগে তো অবশ্যই দরকার। এবং এটা আমি বলবো যে প্রত্যেক হাউস তাদের নিজেদের স্টাফদের নিয়ে এবং যারা এইসব যে আমাদের বিশেষ করে সরকারিভাবে পিআইবি আছে, প্রেস ইনস্টিটিউটের পক্ষ থেকে পর্যায়ক্রমে সারা দেশে একটা প্রশিক্ষণের ব্যবস্থা যেন করা হয় নির্বাচনকালীন সময়টাকে সুন্দরভাবে নির্বাচনটা শেষ করতে সাংবাদিকের ভূমিকা কি সেই জিনিসটা যেন তাদেরকে বুঝিয়ে পড়িয়ে দেওয়া হয় আর কি। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আসলে নির্বাচন কমিশন, প্রশাসন এবং সাংবাদিক এদের একটা সমন্বয়টা আসলে কিভাবে করা উচিত বলে মনে হয় আপনার কাছে বিফোর ইলেকশন? না, সেটা তো নির্বাচন যখন আমরা কাজ করব আমাদের যোগাযোগটাতে নির্বাচন কমিশনের সাথে একটা সম্পর্ক থাকে। পাশাপাশি নির্বাচন কারা পরিচালনা করবে, সরকারের যে জনপ্রশাসন যারা আছে ওনারা সরাসরি নির্বাচনের সাথে জড়িত, কারণ রিটার্নিং অফিসার থেকে শুরু করে। তাহলে একটা যোগসূত্র তো আছে। এই যোগসূত্রটাকে আরও একটু ইয়ে করার জন্য, এই ঘনিষ্ঠ করার জন্য এই যেটা প্রশিক্ষণের যে বিষয়টা হচ্ছে, ওখানে প্রশাসনের লোকও থাকবে, নির্বাচন কমিশনের লোকও থাকবে, সাংবাদিকরাও থাকবে, পারস্পরিক টোটাল স্টেক হোল্ডার। হ্যাঁ, পারস্পরিক সম্পর্কটা যদি হয় তাহলে নির্বাচনের ভুল তথ্যটা অনেক সময় নির্বাচন কমিশনের থেকেও হয়তো মিস ইনফরমেশন আসতে পারে। চেক করার জন্য আমি যাতে ফোন করলে ওদের একটা নির্বাচনকালীন একটা বুথ, নির্বাচনের শুরু থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মিনিমাম 1 মাস আগে থেকে একটা বুথ থাকবে। এই ইনফরমেশনগুলো সাংবাদিকরা অমুক বুথ থেকে নির্বাচন কমিশনের একটা, সবাই তো ব্যস্ত থাকবে, কর্মকর্তারা ব্যস্ত থাকবে, এখন ওই জন্য ওনার শুধু ইনফরমেশন দেওয়ার জন্য একজন ব্যক্তি থাকবে যে পত্রিকা তার ইনফরমেশন এই ঘটনা ঘটেছে, ওটা জেলা প্রশাসনে থাকবে। জেলা প্রশাসন একটা তথ্য অফিসার থাকতো, এখন কাজ করে কিনা জানি না। নির্বাচন কমিশন, হ্যাঁ, এদেরকে অ্যাক্টিভ করতে হবে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন। আমরা যখন চাই যে ফোন করলাম জেলা প্রশাসনের জন্য, যথাযথ ইনফরমেশনটা যাতে আমরা পাই, তাহলে সম্পর্কটা আরো সুদৃঢ় হবে এবং কাজটাও আমাদের ভালো হবে। হায়দার ভাই, একটু আমরা আপনার কাছে সর্বশেষ একটু জানতে চাই, একজন সাংবাদিক তিনি কি শুধু একজন রিপোর্টার বা একজন সাংবাদিকই, অথবা তিনি কি গণতন্ত্রের এই যে একটা প্রক্রিয়া চলছে সে প্রক্রিয়ার একটা অংশীদার, বা কি মনে হয় আপনার কাছে? দুটি। একজন সাংবাদিক যখন সে সাংবাদিক তখন তার পেশাটাই তার কাছে প্রধান, কিন্তু সাংবাদিককে কোনো তার আদর্শগতভাবে চিন্তাগতভাবে নিরপেক্ষতা হতে পারে না, তার তো কোনো না কোনো একটা আদর্শ থাকে, সে তো ভোট একটা দেবে কোনো না কোনো পার্টিকে। তো বিষয়টা হচ্ছে যে সাংবাদিক যেহেতু সে সাধারণ মানুষ থেকে একটু সচেতন হবে খুব স্বাভাবিকভাবেই, কারণ সে বিচার বিশ্লেষণ করে নির্মোহভাবে সে
প্রকৃত তথ্যটা তুলে চিত্র ধরবে। এগুলো মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে তুলে ধরবে। মানুষ তো তাদের কথাগুলোই বিশ্বাস করে। যে কোনো একটা ঘটনা ঘটলে এখন দেখবেন আপনি তাড়াহুড়া করে টিভিটা অন করে, যে স্কলে দিচ্ছে কিনা, এই ঘটনার জি, কি জি, আসলে ঘটনাটা, ব্যাপারটা কি, আপডেটটা কি। সেই ক্ষেত্রে আপডেটটা জানার জন্য। তো এই ক্ষেত্রে একজন সাংবাদিককে দুটি বিষয় মনে রাখতে হয়। একটা হচ্ছে সে এই দেশের একজন নাগরিক, জি, গণতন্ত্রের পক্ষে তারও একটা অবস্থান আছে, অবস্থান আছে, জি। এবং পাশাপাশি গণতন্ত্র রক্ষায় যে গণমাধ্যমের যে ভূমিকা, সে গণমাধ্যম কর্মী হিসেবে তার দায়িত্ব সম্পর্কে তাকে সচেতন থাকতে হবে। জি, জি। এই বিষয়টা হচ্ছে যে প্রধান আর কি। আসলে চট্টগ্রামের যে 16টা আসন রয়েছে, সেই 16টা আসনে আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বিএনপি, জামায়াত সহ সকল দল ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে। দু একটি আসন এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। আশা করছি সেটাও হয়ে যাবে, এবং নির্বাচনী প্রচারণা এখন যেভাবে চলছে তার চেয়ে আরও সক্রিয়ভাবে হয়তো সবাই এতে অংশগ্রহণ করবে। তো আমাদের এই অনুষ্ঠানে আপনারা এতক্ষণ পর্যন্ত ছিলেন। আশা করছি সামনের অনুষ্ঠানেও আমরা আপনাদেরকে পাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম।